আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি এবং বিশ্বাস করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস ও সমাবেশে লেকচার নাম্বার 5-এ। আজকে আমরা শিখব সংখ্যা গঠনের ম্যাথ। আমরা ইতিপূর্বে জেনেছি সংখ্যা গঠন আসলে বিন্যাস বোঝায়। গত ক্লাসে আমাদের শব্দ গঠন হয়ে গেছে। আজকে সংখ্যা গঠনের ম্যাথগুলো আমরা সলভ করব। তো এই সংখ্যা গঠনের ম্যাথ এইচএসসির জন্য তো ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা বিভিন্ন চাকরি বাকরির কম্পিটিটিভ এক্সামগুলোতে এই সংখ্যা গঠনের অনেক ম্যাথ আসে দেখি। তো আজকের ক্লাসটা যদি আমরা ভালো করে করতে পারি, ভালো করে অঙ্কগুলো শিখতে পারি, তাহলে চাকরি বাকরি অবধি একদম কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকবে। যে কোনো ম্যাথ আমরা অল্প সময়ের মধ্যে করতে পারবো। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ি। আজকের টপিক হচ্ছে সংখ্যা গঠনের ম্যাথ। আজকে আমি তোমাদের জন্য একটা ম্যাথ নিয়েছি। ম্যাথের বরাবর আগের মতোই নাম, অল ইন ওয়ান ম্যাথ। অর্থাৎ এই ম্যাথটা যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে বইয়ে যতগুলো সংখ্যা গঠনের অঙ্ক আছে, ইভেন চাকরি বাকরিতে যত সংখ্যা গঠনের অঙ্ক পড়ে, সবগুলাই ইনশাল্লাহ আমরা অল্প টাইমের মধ্যে অ্যান্সার করতে পারবো। তো অঙ্কটা একটু দেখি সবাই। অঙ্কতে কি বলা হয়েছে? অঙ্কতে বলা হয়েছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা অঙ্কগুলো ব্যবহার করে, দেখো অঙ্কগুলি একবার বা একাধিকবার ব্যবহার করে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। অর্থাৎ আমি কি করছি, একসাথে দুইটা প্রশ্ন করছি। এক ধরনের প্রশ্নে আছে কি, যে শুধুমাত্র অঙ্কগুলি একবার ইউজ করতে পারবা, আর আরেক ধরনের প্রশ্নে আছে কি একাধিকবার ইউজ করতে পারবা। তো আমরা যখন বিন্যাস সমাবেশের বেসিক পড়েছিলাম, তখন শিখেছিলাম একবার ইউজ করতে পারলে তখন সূত্র হয় এনপিআর, এবং একাধিকবার ইউজ করলে অর্থাৎ পুনরাবৃত্তি হলে তখন ফর্মুলা হয় n⁴r। তো আমি তোমাদেরকে আজকে এখানে কয়টা প্রশ্ন আছে, 3 3 6। তো আমরা যদি একবার ইউজ করি, এই একবার ইউজ করি, তাহলে 6টা অঙ্ক হয়ে যাবে। আর একাধিকবার যদি ইউজ করি, তাহলে আরো 6টা অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কটা ভালো করে করলে আমরা 12টা অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে? তো আমি খাতাকে দুই ভাগ করেছি তোমাদের জন্য। তো প্রথম প্রশ্নটা তোমরা একটু দেখো সবাই, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে আগে প্রশ্নটা তুলে নিবা। স্ক্রিনশট দিয়ে প্রশ্নটা তুলে নিবা। প্রথম প্রশ্নটা কি, 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। তো শুরুতেই খাতার মাঝখান দিয়ে এভাবে ভাগ করে নাও। দেখো আমি কিভাবে ভাগ করেছি, এইভাবে ভাগ করে নাও, এইভাবে ভাগ করে নাও। এনপিআর সূত্র কখন আমরা ইউজ করব, যখন একবার অঙ্কগুলো ইউজ করা হবে। তাহলে এটা ব্র্যাকেটে লিখে রাখলাম, একবার। একবার অঙ্ক ইউজ করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আর n⁴r কখন, যখন একাধিকবার পুনরাবৃত্তি থাকবে। তাহলে একাধিকবারের জন্য আমরা n⁴r ফর্মুলাটা ইউজ করবো। আমাদের প্রশ্নে যদি লক্ষ্য করো, একসাথে কিন্তু দুইটা প্রশ্ন করা আছে। হ্যাঁ, পরীক্ষায় যে কোনো একটার জন্য চাইবে, একসাথে দুইটা প্রশ্ন করা আছে। কি কি বলা হয়েছে, এই 10টা অঙ্ক ব্যবহার করে একবার বা একাধিকবার ব্যবহার করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা কি, 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। ঠিক আছে? 4 অঙ্ক বিশিষ্ট। তো আমি ওপর এই সাইড দিয়ে একটু সংখ্যাগুলো লিখে নিই। আমার সংখ্যাগুলো কত কত, আমার সংখ্যাগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা অঙ্ক ইউজ করতে হবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তোমরা, 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা মানে কি? 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা এরকম হইতে পারে 4 2 3 5। এটা কিন্তু 4 অঙ্কের একটা অর্থপূর্ণ সংখ্যা। আবার এরকম হতে পারে 4 0 2 5, এটাও হতে পারে। বাট জিরো যদি আগে দেই, এটা কি 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা? এটা কিন্তু 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা না। এইটা হলো 425, মানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে শূন্য আগে রাখা যাচ্ছে না 4 অঙ্কের সংখ্যা গঠন করতে গেলে। এই কনসেপ্টটা মাথায় নিয়ে নাও। 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা যদি আমরা গঠন করতে চাই, তাহলে শূন্য এই পজিশনে বসতে পারবে না ভাইয়া। ঠিক আছে? তাহলে আমি কি করব, আমি 4টা ঘর নিয়ে নিব। হ্যাঁ, আমি 4টা ঘর নিয়ে নিই। এইরকম ভাবে 4টা ঘর নিয়ে নাও, একটা ঘর, দুইটা ঘর,
তিনটা ঘর, চারটা ঘর। ঠিক আছে, যত অঙ্কের সংখ্যা বলবে ততটা ঘর নিবা। প্রথম প্রশ্নটা কি ছিল? 4 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। তো আমরা শুরুতেই লক্ষ্য করছি যে এই ঘরটাতে শূন্য বসলে সেটা আর 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না। যেমন বললাম 0, 2, 4, 5, এটা কি 4 অঙ্কের সংখ্যা? নিশ্চয়ই 4 অঙ্কের সংখ্যা না, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে শূন্য এই ঘরে বসতে পারবে না। অর্থাৎ এই ঘরে যদি শূন্য না বসে, তাহলে এই ঘরে বসার যোগ্যতা কার কার আছে? শূন্য ব্যতীত সবাই বসতে পারবে। যেমন 1 যদি বসে, 1, 2, 3, 4, 4 অঙ্কের সংখ্যা। যদি এই 1 এর জায়গায় 4 বসায়, 4 অঙ্কের সংখ্যা। এই জায়গায় যদি 5 বসায়, 4 অঙ্কের সংখ্যা। অর্থাৎ 0 ব্যতীত এই জায়গায় সব বসতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম ঘরটাতে আমরা শূন্য বসাবো না, সো এখানে লিখে রাখবো শূন্য বাদ। শূন্য বাদ। তাহলে শূন্যকে যদি বাদ দিই, শূন্যকে বাদ দিলে আমার হাতে কয়টা অঙ্ক থাকছে, কয়টা ডিজিট থাকছে? আমার হাতে 9টা ডিজিট থাকছে। তো 9টা ডিজিট দ্বারা এই একটা ঘর পূরণ করা যাবে একবার মাত্র ব্যবহার করে। প্রত্যেকটা অঙ্ক একবার মাত্র ব্যবহার করে। সেটা কত উপায়? 9p1। দেখো, একটা ঘর 9টা অঙ্ক দ্বারা পূরণ করার উপায় কি? 9p1। ঠিক আছে, আর প্রশ্নে কিন্তু বলা হয়েছে, প্রথম প্রশ্নটা আমাদের দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে অঙ্কগুলি একবার মাত্র ব্যবহার করব। অর্থাৎ যে অঙ্কটা আমি প্রথমে বসাবো তাকে আর পরে কোথাও ইউজ করতে পারবো না। অর্থাৎ আমি যদি মনে করি 4, 4, 5, 2, এটা হবে না, কারণ 4 এখানে একবার ইউজ করেছো, সো 4 কে আর ইউজ করা যাবে না। এখানে অন্য কোনো কিছু দিতে হবে, অন্য কোনো কিছু দিতে হবে, রিপিট হবে না। সো একবার মানে কোনো রিপিট হচ্ছে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? একবার মাত্র ব্যবহার করা থাকলে এখানে যেই ডিজিটটা আমি নিব সেটা আমাদের জীবন থেকে আউট। তো মনে করো এখানে আমি নিলাম 5, তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে 5 আমার জীবন থেকে আউট, আমার কাছে আর 5 নাই। ওকে, আমার কাছে আর 5 নাই। সো আমি 5 ব্যতীত কয়টা আমার কাছে অঙ্ক আছে দেখো তো? 5 ব্যতীত অঙ্ক আছে 9টা। তাহলে এই 9টা অঙ্ক দ্বারা এই 3টা ঘর পূরণ করার উপায় কত? 9টা অঙ্ক দ্বারা এই 3টা ঘর পূরণ করার উপায় হচ্ছে 9p3। ঠিক আছে, আমরা যখন এই একটা ঘর পূরণ করেছিলাম তখন এই 3টা ঘর কি পূরণ করতে পারছিলাম? তখন একটা ঘর পূরণ হলে কি কাজ শেষ হয়েছিল? কাজ কিন্তু শেষ হয়েছিল না, তার মানে অপূর্ণ কাজ। আর অপূর্ণ কাজের ক্ষেত্রে আমরা কনসেপ্ট শিখেছি, অপূর্ণ কাজের ক্ষেত্রে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এই দুইটার মধ্যে কি চিহ্ন থাকবে? গুণ। সো আমি এখন কি লিখবো? তাহলে নির্ণেয় সংখ্যা। নির্ণেয় সংখ্যাটা কত? 9p1 গুণিত 9p3। মাঝখানে গুণ চিহ্ন কেন হলো? একটা ঘর পূরণ করেছো মানে 3টা এখনো পূরণ করা হয় নাই, অর্থাৎ এটা অপূর্ণ কাজ। অপূর্ণ কাজের ক্ষেত্রে কি চিহ্ন দিতে হয়? গুণ। এটা আমরা এখন ক্যালকুলেটরে হিসাব করলেই আমাদের কাঙ্ক্ষিত কতগুলো সংখ্যা গঠন করতে পারবো, 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ কতগুলো সংখ্যা গঠন করতে পারবো, এই অঙ্কগুলো দিয়ে সেটার অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এবার চলে যাবে একাধিকবার ইউজ করলে কি হবে। একাধিকবার, তাহলে আমি এইখানে 4টা ডিজিট নিয়ে নিচ্ছি, 4টা ঘর নিয়ে নিলাম। ওকে, একাধিকবার ইউজ মানে কি? রিপিট হতে পারবে, অর্থাৎ কাউকে জীবন থেকে বাদ দিতে পারবে না। এখানে যেমন এই 5কে এখানে ইউজ করেছিলাম, তাই পরবর্তী 3টা ঘরের জন্য কিন্তু 5 আমার হাতে ছিল না, আমার হাতে 9টা ডিজিট ছিল। 5 ব্যতীত দেখো 9টা ডিজিট আছে, এখানে আছে 5টা, এখানে আছে 4টা, মোট 9টা ডিজিট, তাই এখানে 9 লেখা হয়েছিল। কিন্তু আমি যখন একাধিকবার ইউজ করব, অর্থাৎ পুনরাবৃত্তি করব, অর্থাৎ সেটা এরকম হতে পারে 5, 5, 5, 5। দেখো 5 একবার ইউজ করছি, পরবর্তীতে ইউজ করেছি, মানে বাদ যায়নি, অর্থাৎ পুনরাবৃত্তির ক্ষেত্রে কেউ বাদ যায় না। তাহলে আমরা কি করব? এটা দেখো, যেহেতু অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে হবে 4 অঙ্কের, তাহলে শুরুতে আমাকে লিখতে হবে এই ঘরটা হচ্ছে শূন্য বাদ। এই ঘরে তো শূন্য বসলে আর সেটা 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হয় না। তাহলে শুরুতেই আমি লিখব শূন্য বাদ। শূন্য বাদ। শূন্যকে যদি বাদ দিই তাহলে আমার হাতে ডিজিট থাকবে 9টা, আর ঘর কয়টা? ঘর হচ্ছে একটা। তাহলে একটা ঘর 9টা ডিজিট দ্বারা পুনরাবৃত্তি সহকারে পূরণ করার উপায় হচ্ছে
9^1। আমরা ফর্মুলা কি জানি, n^r। পুনরাবৃত্তি হলে n মানে হচ্ছে সেই জিনিস যে একই সঙ্গে একাধিক মান গ্রহণ করতে পারে, আর r হচ্ছে সেই জিনিস যে একই সাথে একাধিক মান গ্রহণ করতে পারে না। দেখো একটা ঘর শুধুমাত্র একটা ডিজিটই নিতে পারে। তুমি এখানে 2 বসাইলা, এখানে কি 2 এর সাথে 3 বসাইতে পারবা? এক ঘরে কি 2টা ডিজিট ইউজ করতে পারতেছো? তাহলে ঘর কিন্তু একই সাথে একাধিক ডিজিট নিতে পারছে না। সো এটা আর এর মান, ঘর সংখ্যা তাহলে কি আর এর মান, ঘর সংখ্যা আর এর মান, আর ডিজিট সংখ্যা কি এন এর মান। টোটাল ডিজিট আছে 9টা, আর একটা ঘর পূরণ করতে হবে, তাহলে আর এর মান কত? 1। ঠিক আছে, এইভাবে চিন্তা করবা যে ঘর সংখ্যা অলওয়েজ আর এর মান, আর টোটাল যে ডিজিট সেটা কি এন এর মান। ঠিক আছে, আচ্ছা, তো এই ঘরটা পূরণ হয়ে গেল। তো মনে করো এই জায়গায় বসিয়েছো 5। 5 কি জীবন থেকে বাদ হয়ে যাবে? আমার অঙ্ক থেকে বাদ হয়ে যাবে না। এক্ষেত্রে পুনরাবৃত্তি করা যাবে, আর আগের অঙ্কে কিন্তু পুনরাবৃত্তি করা গিয়েছিল না। ফলে যেটা ইউজ করছিলাম সেটা জীবন থেকে বাদ দিতে হয়েছিল, অঙ্ক থেকে সেটা বাদ দিতে হয়েছিল। এই ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। ওকে, তাহলে 5 আমাদের হাতে আছে। এবার এইখানে তো শূন্য বসলে কোনো সমস্যা নাই। 2, 5, দেখো এটা তো 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা। তো এখন আর শূন্য নিয়ে কোনো প্রবলেম নাই, শুধু শূন্য প্রথম ঘরেই বসাইলে তখন অর্থপূর্ণ 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে না। তাহলে আমরা এখন কি করব? তাহলে আমরা এখন দেখো এই যে 10টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করব। তো 10টা ডিজিট দ্বারা পুনরাবৃত্তি সহ এই ঘর যদি পূরণ করি, তাহলে 10 হচ্ছে ডিজিট আর 3টা ঘর, তাই 3 ওপরে। এখন এই ঘরটা যখন পূরণ করেছিলাম তখন কিন্তু এগুলো পূরণ করি নাই, অর্থাৎ অপূর্ণ কাজের ক্ষেত্রে কি করতে হয়? গুণ দিতে হয়। তাহলে আমরা এখন কি লিখবো? অতএব নির্ণেয় সংখ্যা, অতএব নির্ণেয় সংখ্যা, নির্ণেয় সংখ্যা কত? 9 গুণিত 10^3। তাহলে পুনরাবৃত্তি সহকারে আমরা এতগুলো সংখ্যা গঠন করতে পারবো। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর চলে গেল। প্রথম প্রশ্নটা আবারও দেখি, প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে, বা বলতে পারে অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন, বি নাম্বার প্রশ্ন, 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু বিজোড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে? বিজোড় সংখ্যা হইতে হবে ভাই এবার। হ্যাঁ, তাহলে আমি এগুলা ইরেজ করে দিই। এবার বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে 4টা ঘর নিয়ে নিলাম। ঠিক আছে, 4 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা। আচ্ছা, বিজোড় সংখ্যা হতে গেলে কি হইতে হবে? এই শেষ ঘর বিজোড় সংখ্যা হওয়া লাগবে না? শেষ ঘরে বিজোড় সংখ্যা মানে কিন্তু সেটা বিজোড় সংখ্যা। যেমন আমি বললাম 2, 4, 6, 3। দেখো এটা একটা বিজোড় নাম্বার, তাহলে এই ডিজিটটা বিজোড় হইতে হচ্ছে। ঠিক আছে, আবার বললাম 6, 5, 2, 1। দেখো এই ডিজিটটা বিজোড় হইতে হচ্ছে। তারপর আবার বললাম 7, 9, 8, 5। দেখো এই ডিজিটটা বিজোড় হইতে হচ্ছে। তার মানে বিজোড় হইতে গেলে এই শেষ ঘর অর্থাৎ একক স্থানীয় ঘরকে বিজোড় সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এরকম একক দশক এগুলা ইউজ না করি, এমনি সিম্পলি চিন্তা করি। এটা প্রথম ঘর, এটা শেষ ঘর, এইভাবে চিন্তা করি। অর্থাৎ এই ঘরে আমাদেরকে কাকে বসাইতে হবে? বিজোড় ডিজিট গুলা বসাইতে হবে। এখানে বিজোড় ডিজিট গুলা বসাইতে হবে। আমার কাছে বিজোড় ডিজিট কি কি আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। অর্থাৎ এই ঘরটা আমি পূরণ করতে পারবো 1, 3, 5, 7, 9 দিয়ে। তাহলে এটা বিজোড় ডিজিট পাওয়া যাবে। তো একবার মাত্র ইউজ করতে পারবো, প্রথম ক্ষেত্রে একবার মাত্র ইউজ করা, আর ওইটা হচ্ছে একাধিকবার ইউজ করা, মানে পুনরাবৃত্তি করা। সো এই একটা ঘর এই 5টা ডিজিট দ্বারা পূরণ করার উপায় কি? তাহলে 5p1, একটা ঘর 5টা ডিজিট দ্বারা পূরণ করার উপায় হচ্ছে এইটা। এবার আমরা কিন্তু জানি যে প্রথম ঘরে শূন্য বসানো যাবে না। প্রথম ঘরে যদি শূন্য বসে তাহলে সেটা অর্থপূর্ণ 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে না। তো প্রথম ঘরে আমরা লিখব শূন্যবাদ, শূন্যবাদ। এইবার এই যে এখানে এই 5টা বিজোড় সংখ্যার মধ্যে মনে করো এখানে 9 নিয়েছে,
চিন্তা করলা যে এখানে তুমি 9 বসিয়েছো ভাই, মনে করো 9 বসিয়েছো, তাহলে 9 কিন্তু আমাদের জীবন থেকে আউট। তাহলে আমার কাছে এখন কয়টা ডিজিট আছে? 9টা, কিন্তু এই ঘরে তো 0 বসবে না, তাহলে 0 আমার জীবন থেকে আউট। তাহলে এখন কয়টা ডিজিট আছে? 8টা, তাহলে এই ঘরটা পূরণ করতে পারবো 8টা ডিজিট দিয়ে। 8টা ডিজিট দিয়ে এই একটা ঘর পূরণ করা যাবে কত? 8p1 উপায়। ঠিক আছে, তাহলে 8টা ডিজিট দিয়ে এই ঘর পূরণ করার উপায় হচ্ছে 8p1। 8p1, তাহলে তুমি এইখানে মনে করো এই 8টা ডিজিটের মধ্যে কোনটা বসাইলা? মনে করো এখানে 7 বসাইছে, 7 বসাইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার দেখো অঙ্ক থেকে কিন্তু তাহলে তোমার 2টা ডিজিট চলে গেছে, অঙ্ক থেকে 2টা ডিজিট চলে গেছে। কি কি ডিজিট বলো তো? একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 7। 9 আর 7 তোমার অঙ্ক থেকে আউট হয়ে গেছে। তোমার এখন জীবনে বাকি আছে কি? 9, 9 আর 7 ব্যতীত এই 8টা ডিজিট আছে। 8টা ডিজিট দ্বারা এই ঘর পূরণ করতে হবে, ঠিক আছে। তাহলে 8টা ডিজিট দ্বারা এই দুই ঘর পূরণ করার উপায় হচ্ছে 8p2। দেখো এগুলো কিন্তু অপূর্ণ কাজ, আর অপূর্ণ কাজের ক্ষেত্রে কি দিতে হয়? গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এভাবে গুণ দিব আমরা এগুলোর মধ্যে। তাহলে আমি এখন কি লিখবো? নির্ণেয় সংখ্যা। নির্ণেয় নির্ণেয় সংখ্যা। নির্ণেয় সংখ্যা, প্রথমে এই ঘরটা পূরণ করেছি, তাহলে এটা আমাকে আগে লিখতে হবে 5p1 গুণিত, তারপর এই ঘরটা পূরণ করেছি, এটা পূরণ করছি 8p1 ও এতে, তারপর এই দুইটা ঘর পূরণ করেছি, এটা পূরণ করেছি 8p2 উপায়। তাহলে এটা আমরা গুণ করে ফেলবো, গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত কতগুলো সংখ্যা গঠন হচ্ছে সেটা পেয়ে যাব, ক্যালকুলেটরে হিসাব করে ফেলবো। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব একাধিকবার বা পুনরাবৃত্তি করলে কি হবে সেটা দেখব। তো 4টা ঘর এখানে আবার নিয়ে নিচ্ছি আমি, 4টা ঘর নিয়ে নিচ্ছি। তো আমরা একটু আগে কি দেখছি? যদি বিজোড় সংখ্যা গঠন করতে চাই তাহলে এই ডিজিটটা অবশ্যই বিজোড় হইতে হবে। সো এইটা আমি পূরণ করতে পারবো 1, 3, 5, 7, 9 এই ডিজিট গুলো দ্বারা। ঠিক আছে, তাহলে 5টা ডিজিট দ্বারা একটা ঘর পুনরাবৃত্তি সহ পূরণ করার উপায় হচ্ছে 5টা ডিজিট, তাই বেজে 5 আর একটা ঘর, ঘর সংখ্যা অলওয়েজ আর এর মান বলেছি, তাহলে 5^1 উপায়। তো মনে করো এইখানে তুমি 9 বসিয়েছো, তার মানে কি 9 তোমার জীবন থেকে শেষ? না, আমরা যখন একাধিকবার ব্যবহার করব বা পুনরাবৃত্তি করব তখন 9 তখন আমরা যে সংখ্যাটা নিব সেটা শেষ হয়ে যাবে না, সেটা চাইলে বারবার ইউজ করতে পারবো। সো 9 আমাদের জীবন থেকে আউট হবে না। ঠিক আছে, আমার জীবন থেকে কোনো সংখ্যায় আউট হবে না, অর্থাৎ আমার কাছে আবার 10টা সংখ্যা আছে। এবার অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে গেলে এই ঘর কিন্তু শূন্য হওয়া যাবে না, তাহলে আমাকে লিখতে হবে শূন্যবাদ। শূন্যবাদ। শূন্য ব্যতীত আমার কাছে, শূন্য ব্যতীত কয়টা ডিজিট রয়েছে? আমার কাছে 9টা ডিজিট রয়েছে শূন্য ব্যতীত। 9টা ডিজিট দ্বারা এই একটা ঘর পুনরাবৃত্তি সহ পূরণ করতে পারবো 9^1 উপায়ে। ঠিক আছে, কেউ কি জীবন থেকে বাদ যাবে? কেউ জীবন থেকে বাদ যাবে না। ঠিক আছে, এবার এই দুইটা ঘর আমি পূরণ করতে পারবো এই 10টা ডিজিট দিয়ে, কারণ কোনো সংখ্যা বাদ নেই। একাধিকবার ইউজ করা মানে কোনো সংখ্যা বাদ দিতে পারবো না, তাহলে এটা ইউজ করতে পারবো 10টা ডিজিট দ্বারা দুইটা ঘর পূরণ করতে পারবো 10^2 উপায়ে। এবার এগুলা যেহেতু অপূর্ণ কাজ, তার মানে অ্যান্সার হচ্ছে এগুলার গুণফল। তাহলে নির্ণেয় সংখ্যা, নির্ণেয় নির্ণেয় সংখ্যা, নির্ণেয় সংখ্যা, প্রথমে এই ঘর পূরণ করেছি 5^1, তারপর এই ঘরটা পূরণ করছি, এটা হচ্ছে 9^1, তারপর মাঝের দুই ঘর পূরণ করছি 10²। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো, তাহলেই একাধিকবার ইউজ করে বা পুনরাবৃত্তি সহকারে মোট 4 অঙ্কের কতগুলো সংখ্যা আমরা গঠন করতে পারবি তার রেজাল্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটাও চলে গেল। এবার পরবর্তী প্রশ্নটা দেখি। এটা চলে গেছে ভাই, এটাও চলে গেছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে? এইটা প্রচুর আসে পরীক্ষাতে। ঠিক আছে, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট।
4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় কতগুলো সংখ্যা গঠন করে দেবে। ওকে, তাহলে এইটা আমরা এখন করে ফেলবো। তার আগে বলো তো, 0 কি সংখ্যা, জোড় নাকি বিজোড়? অবশ্যই সবাই জানো যে 0 হচ্ছে একটা জোড় সংখ্যা। ওকে, আর মাথায় রাখবা 0 যখনই কন্ডিশনের মধ্যে চলে আসবে তখন কেস হবে দুইটা, তখন সবসময় কেস হবে দুইটা। তাহলে 1 নাম্বার কেস আর এইখানে দিচ্ছি 2 নাম্বার কেস। তাহলে 4টা ঘর আঁকায় ফেলি, 1টা 2টা 3টা 4টা, এখানেও 4টা ঘর আঁকায় ফেলি, 1টা 2টা 3টা 4টা। শূন্য যখন আসবে ভাই, প্রথম কেস সবসময় শূন্য স্থির। এই যে, যেহেতু জোড় হইতে হবে, জোড় হইতে গেলে কি লাস্ট ডিজিটে কি কি রাখতে হবে? জোড় সংখ্যা, লাস্ট ডিজিটের জোড় সংখ্যা রাখতে হবে। যেমন দেখো 4 2 1 6, দেখো জোড় সংখ্যা এটা। তারপর লিখলা 3 1 7 2, দেখো জোড় সংখ্যা। তারপর লিখলা 3 1 7 0, দেখো জোড় সংখ্যা, তাই না? তার মানে জোড় করতে গেলে এই ডিজিটটা পূরণ করতে হচ্ছে কি, জোড় সংখ্যা বানাইতে গেলে জোড় সংখ্যা দ্বারা পূরণ করতে হবে এই ডিজিটটা। কিন্তু আমি কি বলছি, যখন 0 চলে আসবে তখন ক্ষেত্র করে ফেলবা দুইটা, একটা 0-র জন্য স্পেশাল ক্ষেত্র আর একটা 0 ব্যতীত স্পেশাল ক্ষেত্র। ঠিক আছে, তাহলে 0 স্থির, তাহলে এই লাস্টে যদি 0 স্থির হয় তাহলে কিন্তু জোড় সংখ্যা হবে। তাহলে এখানে 0 স্থির, 0 স্থির, অর্থাৎ এই একটা ডিজিট দ্বারা একটা ঘর পূরণ করব। তো একটা ডিজিট দ্বারা একটা ঘর পূরণ করার উপায় কি? 1p1, যার রেজাল্ট 1। আচ্ছা, এবার শূন্য যেহেতু এখানে স্থির এবং একবার মাত্র ইউজ করতে পারবো, শূন্য আর কোথাও ইউজ করতে পারবো না, তাহলে শূন্য এখানে বসার চান্স নাই। সুতরাং এটা আমাকে শূন্য বাদ বলতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা ঘর পূরণ করতে পারবো। শূন্য কিন্তু এখানে স্থির, তার মানে শূন্য আমাদের জীবন থেকে আউট, শূন্য আমাদের জীবন থেকে আউট। তাহলে বাকি 9টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করতে পারবো। ঠিক আছে, তাহলে বাকি 9টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করার উপায় হচ্ছে 9p3। ওকে, আচ্ছা, তো এই দুইটা তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা একটা ক্ষেত্র, এটা একটা কমপ্লিট কাজ, এই দুইটার গুণফল একটা কমপ্লিট কাজ। এটা আবার আর একটা কমপ্লিট কাজ। আমরা জানি কমপ্লিট কাজ কি হয়? যোগ হয়। তাহলে পরবর্তীতে যোগ করবে, এটা আগে পূরণ করে ফেলি। এইখানে শূন্য ছাড়া জোড় সংখ্যা, শূন্য ছাড়া জোড় সংখ্যা। এখন আমাকে বলো শূন্য ছাড়া জোড় সংখ্যা কি কি আছে? শূন্য ছাড়া জোড় সংখ্যা আছে এখানে 2 4 6 8। তাহলে এই 4টা ডিজিট দ্বারা এই একটা ঘর পূরণ করার উপায় কি? 4p1 উপায়। তো মনে করো এখানে 2 ইউজ করছো, তার মানে 2 আমাদের জীবন থেকে আউট, তার মানে 2 আমাদের জীবন থেকে আউট। এবার চিন্তা করো ভাই, শূন্য কিন্তু এর মধ্যে নাই, তার মানে শূন্য কিন্তু এখানে বসতে পারে। তাহলে এটা এখানে লিখতে হবে শূন্য বাদ। তো তো এইখানে তাহলে লিখবো শূন্য বাদ, এখানে শূন্য হওয়া যাবে না, শূন্য বাদ। শূন্য কেন হওয়া যাবে না? যদি প্রথমে শূন্য নাও, দেখো 0 3 6 2, এটা কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো? এটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে না, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সো এই ঘরে আমি শূন্য নিতে পারবো না, তাহলে শূন্য বাদ, শূন্য বাদ। এইদিকে এই ঘরে 2 নিয়ে ফেলছো, 2 ও বাদ। তাহলে আমার হাতে এখন ডিজিট রয়েছে 8টা ভাই। কয়টা? 8টা ডিজিট রয়েছে। এই 8টা ডিজিট দ্বারা এই ঘরটা পূরণ করতে পারবো 8p1 উপায়। তাহলে এই ঘরটা পূরণ করতে পারবো 8p1 উপায়। তো মনে করো এখানে বসিয়েছো তুমি 3, তাহলে 3ও আমাদের জীবন থেকে বাদ, আর এখানে ইউজ করা হয়েছে 2, 2ও আমাদের জীবন থেকে বাদ। এবার এই দুইটা ঘর পূরণ করতে পারবো বাকি 8টা ডিজিট দিয়ে। তাহলে বাকি 8টা ডিজিট দিয়ে এই দুইটা ঘর পূরণ করার উপায় হলো 8p2। এখন এই ঘর যখন পূরণ করতেছিলাম তখন এগুলা পূরণ করি নাই, অর্থাৎ অপূর্ণ কাজ। তাহলে এই সবগুলা কি করতে হবে? গুণ, অর্থাৎ এটা গুণ এটা গুণিত এটা। তাহলে এইখানে মানে লাস্টে শূন্য ছাড়া জোড় সংখ্যাগুলো বসিয়ে মোট কয়টা
জোড় সংখ্যা পাচ্ছি 4 অঙ্ক বিশিষ্ট সেটা পেয়ে যাব, আর লাস্টে শূন্য বসিয়ে মোট কয়টা জোড় অঙ্ক পেয়ে যাচ্ছি, জোড় সংখ্যা পেয়ে যাচ্ছি তার সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ এটা একটা কমপ্লিট কাজ, এটা একটা কমপ্লিট কাজ, আর কমপ্লিট কাজ দুইটা কি হয়, যোগ হয়। তখন আমি এটা কিভাবে লিখবো, তখন এটা আমি এইভাবে লিখবো, নির্ণেয় সংখ্যা। তাহলে আমি এখন এইভাবে লিখবো, নির্ণেয় সংখ্যা। নির্ণেয় নির্ণেয় সংখ্যা। দেখো 9p3 গণিত 1p1 যোগ, এবার এটা প্রথমে এই ঘর পূরণ করেছি 4p1 গণিত, এগুলো উল্টাপাল্টা হলে সমস্যা নাই। তারপর এই ঘর পূরণ করেছি 8p1 গণিত 8p2, এটা আমরা যোগ করে ফেলবো। তাহলে আমরা 4 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে, এটা আমাদের অঙ্ক ছিল, এটা চলে গেল। এবার আমরা একাধিকবার ইউজ করি, অর্থাৎ পুনরাবৃত্তি সহকারে ইউজ করি। পুনরাবৃত্তি সহকারে কয়টা অঙ্ক পাই দেখি, কয়টা সংখ্যা পাই দেখি। 1 2 3 4। আচ্ছা, পুনরাবৃত্তির ক্ষেত্রে কোনো আলাদা কেস হয় না, একটা কেসই হয়। ঠিক আছে, তাহলে শূন্যের ক্ষেত্রে দুইটা কেস হয় শুধু একবার ব্যবহারের ক্ষেত্রে, একাধিকবার ব্যবহার করলে আর কিন্তু দুইটা কেস হয় না। তো আমরা কি জানি, আমরা সবাই জানি যদি জোড় সংখ্যা হইতে হয় তাহলে এই ঘরে জোড় নাম্বার বসতে হবে। তো জোড় নাম্বার কি কি আছে, 0 2 4 6 8। তাহলে 5টা ডিজিট দ্বারা একটা ঘর পূরণ করা যাবে কত উপায়ে, 5টা ডিজিট ঘর একটা, 5 টু দি পাওয়ার 1 উপায়ে। ঠিক আছে, এবার তুমি চিন্তা করতেছো ভাইয়া এই ঘরে তো 0 বসলে আর 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। এক্স্যাক্টলি তাই, তাহলে এখানে শূন্য বাদ লিখতে হবে, শূন্য বাদ। তাহলে এখানে শূন্য বসানো যাবে না। তাহলে শূন্য ব্যতীত কয়টা ডিজিট আমার কাছে আছে, 9টা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করতে পারো ভাই এখানে তো একটা ইউজ করছি, ওটা বাদ যাবে না। না, পুনরাবৃত্তির ক্ষেত্রে কেউ বাদ যায় না। তাহলে এখানে শূন্য যেহেতু বসানো যাবে না, শূন্য ব্যতীত 9টা ডিজিট থাকছে, তাহলে 9টা ডিজিট এই একটা ঘর পূরণ করতে পারবে 9 টু দি পাওয়ার 1 উপায়ে। ঠিক আছে, আচ্ছা এবার বাকি থাকে এই দুইটা ঘর, এই দুইটা ঘর। তাহলে এই দুইটা ঘর আমরা এখন পূরণ করতে পারবো কতগুলো অঙ্ক দ্বারা, 10টা অঙ্ক দ্বারা। তাহলে 10 টু দি পাওয়ার 2, 10টা ডিজিট দ্বারা এই দুইটা ঘর পূরণ করা যাবে। তাহলে নির্ণেয় সংখ্যা লিখবো, নির্ণেয় সংখ্যা, আমি আর ভাষা লিখছেন, নির্ণেয় সংখ্যা 5 টু দি পাওয়ার 1 গণিত 9 টু দি পাওয়ার 1 গণিত 10 টু দি পাওয়ার 2। এতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা ইউজ করতে পারবো যেখানে ডিজিট গুলো পুনরাবৃত্তি হতে পারে। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করে নেব। তো আমাদের এই অঙ্কটাও চলে গেল ভাই। তাহলে আমরা এখন এই অঙ্কটা ইরেজ করে দিই। তাহলে এই অঙ্কটা ইরেজ করে দিই। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা কি আছে দেখো তো, পরের অঙ্কটা রয়েছে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়। আমাদের হয়ে গেছে, আমাদের কমপ্লিট। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়। দেখো 5 দ্বারা বিভাজ্য হলে শেষ ডিজিটটা হয় 5 বসবে না হলে 0 বসবে। যেমন 3 2 7 0, দেখো এটা 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই শেষ ডিজিটের উপর গুরুত্ব রাখতে হবে। 5 দ্বারা যদি বিভাজ্য হয় এই শেষ ডিজিটটা হয় 0 না হলে 5 হইতে হবে। এরকম লিখতে পারো 3 2 7 5। দেখো তো এটা 5 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য হইতে গেলে শেষ ডিজিটটা অবশ্যই কি হইতে হবে, হয় 0 না হলে 5। তাহলে এতটুক জিনিস আমরা মাথায় রাখবো, মাথায় রেখে এখন 4টা ঘর করে ফেলবো। ওকে, আসো 4টা ঘর করে ফেলি। প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। যদিও আমরা অঙ্কের হিসাবে এই দিক থেকে হিসাব করতে হয়, একক স্থানীয় ঘর, দশক স্থানীয় ঘর, শতক স্থানীয় ঘর, হাজার স্থানীয় ঘর, কিন্তু ওইভাবে বলতে গেলে ভাষাগুলো অনেক কঠিন মনে হয়, অঙ্ক ইজি অঙ্ক তখন তোমার কাছে কঠিন হয়ে যাবে। এই জন্য আমি এই দিক থেকে কাউন্ট করতেছি। যদি আমার এই প্রসেসটা ঠিক না, ভুল,
কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ভুলটা ইচ্ছাকৃতভাবেই করতেছি। আচ্ছা, তাহলে এই ঘরটাতে কে কে বসতে পারবে বলতো? 5 আর 0। আর আমি তোমাদেরকে কি বলেছি, 0 যখন কন্ডিশনের মধ্যে চলে আসবে তখন দুইটা সেক্টর হবে। তাহলে এইটা হলো একটা সেক্টর, এরকম আরেকটা সেক্টর, এরকম আরেকটা সেক্টর, 4টা ঘর বিশিষ্ট আর একটা সেক্টর। আমি এভাবে করে ফেললাম। তো এইখানে শূন্য স্থির, শূন্য স্থির, শূন্য স্থির। ঠিক আছে, এই জায়গায় যদি শূন্য স্থির হয় তাহলে বাকি 3টা ঘর আমরা পূরণ করতে পারবো এই 9টা ডিজিট দিয়ে। তাহলে দেখো, এই একটা ঘর শূন্য দ্বারা পূরণ করা যাবে 1p1 উপায়ে। আর বাকি 3টা ঘর, এখানে তো শূন্য বসে গেছে, তাহলে শূন্য আর নাই, তাহলে প্রথমে শূন্য বসার কোনো ভয় নাই। তাহলে বাকি 3টা ঘর আমরা 9টা ডিজিট দ্বারা পূরণ করতে পারবো 9p3 উপায়। এখন এইটার এটা গুণ, কারণ ইনকমপ্লিট কাজ, অপূর্ণ কাজ হলে গুণ হয়। এবার দেখো ভাই, এবার আমরা কি চিন্তা করব, এই লাস্টের ডিজিট যদি 5 হয়, ঠিক আছে, এটা যদি 5 হয়, শূন্য আর 5 কেন? কারণ 5 দ্বারা বিভাজ্য হলে লাস্টের ডিজিটটা শূন্য হইতে হয় অথবা 5 হইতে হয়, এই জন্য শূন্য আর 5 নিয়ে চিন্তা করছি। তাহলে এখানে 5 স্থির, 5 স্থির, এইভাবে চিন্তা করতেছে। হ্যাঁ, তো 5 যদি স্থির হয় তাহলে একটা ঘর পূরণ করা যাবে একটা ডিজিট দ্বারা 1p1 উপায়। এবার এখানে 5 আছে, শূন্য কিন্তু এগুলাতে বসতে পারে, কিন্তু এই ঘরে কি শূন্য বসতে পারবে? এই প্রথম ঘরে শূন্য বসলে কিন্তু 4 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে এখানে শূন্য বাদ, শূন্য বাদ। তাহলে শূন্যকে যদি বাদ দিই আর এখানে যদি 5 বসাই, তাহলে শূন্য বাদ, 5ও বাদ। কয়টা ডিজিট থাকে? 8টা ডিজিট থাকে ভাই। সেক্ষেত্রে টোটাল 8টা ডিজিট যদি থাকে তাহলে আমরা এই 8টা ডিজিট দ্বারা একটা ঘর পূরণ করতে পারবো 8p1 উপায়ে। তো মনে করো এখানে বসিয়েছো তুমি 3, তাহলে 3 গন। এখানে বসানো আছে 5, 5 গন। তোমার হাতে আছে 8টা ডিজিট। এই 8টা ডিজিট দ্বারা এই দুইটা ঘর পূরণ করতে পারবা কত উপায়ে? 8টা ডিজিট দ্বারা এই দুইটা ঘর পূরণ করতে পারবা 8p2 উপায়ে। তাহলে এগুলা গুণ, এই দুইটা গুণ, আর যেহেতু আলাদা ক্ষেত্র তাহলে আলাদা ক্ষেত্র কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমি এখন কি লিখবো? অতএব নির্ণেয় সংখ্যা, নির্ণেয়, নির্ণেয় সংখ্যা, নির্ণেয় সংখ্যা। আসো দেখো এইটা 1p1 গুণিত 9p3 যোগ, দুইটা আলাদা ক্ষেত্র, দুইটা আলাদা কমপ্লিট ক্ষেত্র মানে যোগ করতে হয়। তাহলে এইটা 1p1 গুণিত, তারপরে এই ঘর 8p1 গুণিত 8p2। আমরা এটা ক্যালকুলেট করব, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত 5 দ্বারা বিভাজ্য 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা হবে সেটা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এবার কিন্তু ভাই আসবে একাধিকবার, অঙ্কগুলো একাধিকবার ইউজ করবে। তাহলে একাধিকবার যদি ইউজ করি সেক্ষেত্রে আলাদা পৃথক কোনো ক্ষেত্র লাগে না। ঠিক আছে, এই জন্য এটা বুঝতে খুব সুবিধা। তো আমরা কি জানি, 5 দ্বারা বিভাজ্য হইতে গেলে এই শেষ ঘরে হয় 5 বসতে হবে, হয় 5 বসতে হবে, নাহলে 0 বসতে হবে। তাহলে দুইটা ডিজিট দ্বারা এই একটা ঘর পূরণ করার উপায় কত? 2^1। ঠিক আছে, তো মনে করো এইখানে তুমি 5 বসিয়েছো, 5 কি জীবন থেকে তাহলে নষ্ট হয়ে যাবে, অঙ্ক থেকে বাদ হয়ে যাবে? না, কারণ একাধিকবার ইউজ করার এখানে একাধিকবার ইউজ করার সুযোগ এখানে দেওয়া আছে। অঙ্কে অঙ্কে বলাই হয়েছে পুনরাবৃত্তি করা যাবে, একাধিকবার ইউজ করা যাবে। সো 5 এখান থেকে বাদ যাচ্ছে না অঙ্ক থেকে। আচ্ছা, এবার চিন্তা করে দেখো এই ঘরে কি শূন্য বসতে পারবে? এই ঘরে যদি শূন্য বসাও, 0, 2, 5, 5, এটা 5 দ্বারা বিভাজ্য 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা? জীবনেও না, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে প্রথম ঘরে শূন্য বসবে না, তাহলে এই ঘরে শূন্য বাদ, শূন্য বাদ। ওকে, শূন্যকে যদি বাদ দাও তাহলে 9টা ডিজিট, 9টা ডিজিট দ্বারা একটা ঘর পূরণ করা যাবে 9^1 উপায়। ওকে, 9^1 উপায়। ঠিক আছে, এবার আসো এই দুইটা ঘর আমরা
তাহলে কয়টা ডিজিট দ্বারা পূরণ করতে পারবো? এখানে তো কেউ বাদ যায় না, সুতরাং 10টা ডিজিট দ্বারা এই দুটা ঘর পূরণ করতে পারবো 10⁻² পাই। তাহলে আমার নির্ণয়ের সংখ্যাটাই কত? নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে 2⁻1 গুণিত 9⁻1 গুণিত 10⁻², অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য এবং 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ এতগুলা সংখ্যা গঠন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের পরের প্রশ্ন চলে গেল। আশা করি এটা বুঝতে পারছো। এটা আশা করি বুঝতে পারছো। এটাও আমাদের ক্যালকুলেশন থেকে চলে গেল। এবার আমরা চলে যাচ্ছি নাম্বার প্রশ্নে। ঠিক আছে? নাম্বার প্রশ্ন। নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো, 4000 থেকে বড় ও 7000 থেকে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়? 4000-এর মধ্যেও কিন্তু 4টা ডিজিট আছে, 7000-এর মধ্যেও কিন্তু 4টা ডিজিট আছে। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, 4টা ডিজিট আছে মানে 4টা ঘর নিতে হবে, সহজ হিসাব। তাহলে 4000 থেকে বড় কিন্তু 7000 থেকে ছোট। তাহলে আমি 4টা ঘর নিয়ে নিই। 1 2 3 4। আচ্ছা, যদি 4000 থেকে বড় করতে চাই তাহলে কোন সংখ্যাগুলো আমি ইউজ করতে পারবো? 4000 থেকে যদি বড়, 4000 থেকে বড়, তাহলে 4 ইউজ করতে পারবো এখানে, 5 ইউজ করতে পারবো এখানে, 6 ইউজ করতে পারবো এখানে। বাট আবার 7000 থেকে ছোট, তাহলে 7 নিতে পারবো না, 8 নিতে পারবো না, 9ও নিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো, প্রথমে ঘরে যদি 4 বসে, 4 5 6 0, দেখো 4000 থেকে বড় সংখ্যা না। তারপরে এই ঘরে যদি 5 বসে, প্রথম ঘরে 5 6 7 8, দেখো তো 4000 থেকে বড় কিন্তু 7000 থেকে ছোট না। 6 বসালাম, 6 2 1 3, দেখো তো তাহলে এটা কি 5000 থেকে বড়, 4000 থেকে বড়, 7000 থেকে ছোট সংখ্যা না। অর্থাৎ এইটার উপর আমাকে গুরুত্ব দিতে হচ্ছে। ঠিক আছে? আমি যদি এইখানে 7 দিয়ে ফেলি, 7 2 1 3, এটা কিন্তু 7000-কে এক্সিট করে চলে যাচ্ছে, তাহলে এটা আমি নিতে পারবো না। আমি যদি ছোটগুলা নিই, 1 2 3 4, এটা আবার 4000-এর রেঞ্জের মধ্যে যাচ্ছে না। আমি বললাম আমার ক্লাস তারাই করতে পারবে যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে, এরকম একটা কথা বললাম। তাহলে 17 থেকে 25 বয়সের মধ্যে ক্লাস করতে পারবে। তাহলে যার বয়স 15 সে কি আমার ক্লাস করতে পারবে না? আবার যার বয়স 35 সে কি আমার ক্লাস করতে পারবে না? এরকম যদি রেঞ্জ দেওয়া থাকে, তাহলে রেঞ্জের মধ্যে কারা কারা পড়তেছে সেটা আমাকে দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি রেঞ্জের মধ্যে পড়তেছে 4 5 6। তাহলে এই একটা ঘর আমি পূরণ করতে পারবো 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা। ওকে, সো আমি এখানে কি বলতে পারি? তাহলে এই ঘর পূরণের উপায় হলো, এই ঘর পূরণের উপায় হলো এই 3টা ডিজিট দ্বারা একটা ঘর পূরণের উপায় 3p1। তো মনে করো এখানে আমি 4 ইউজ করছি। ওকে, এখানে আমি 4 ইউজ করছি, তাহলে 4 আমার জীবন থেকে আউট। এবার বাকি 9টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করতে হবে। তাহলে বাকি 9টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করার উপায় কি? 9p3। এখন এটা একটা আলাদা সেক্টর, এটা একটা আলাদা সেক্টর, বা এটা যখন আমরা পূরণ করেছিলাম তখন কিন্তু এগুলো ইনকমপ্লিট ছিল। তাহলে ইনকমপ্লিট কাজ কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে নির্ণেয় সংখ্যাটি কত? অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে 3p1 গুণিত 9p3। এটা ওকে, এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলেই 4000 থেকে বড় এবং 7000 থেকে ছোট একবার করে ব্যবহার করে যতগুলো সংখ্যা হয় সেটা আমরা পেয়ে যাব। এবার আসো পুনরাবৃত্তি করলে কি হবে। পুনরাবৃত্তি করলে কি হবে সেটা আমরা লক্ষ্য করি। ঠিক আছে? পুনরাবৃত্তি করলে, আচ্ছা 4000 থেকে বড় আর 7000 থেকে ছোট, তার মানে এই ঘরে কে কে বসতে পারবে? 4 বসতে পারবে, 5 বসতে পারবে, 6 বসতে পারবে। আমি যদি এখানে 7 বসিয়ে ফেলি আর এখানে 2 1 3 দিই, এটা কিন্তু 7000-কে এক্সিট করে চলে গেল, তাহলে রেঞ্জের বাইরে চলে গেল। সুতরাং এখানে আমি 7 নিতে পারবো না। অর্থাৎ এই প্রথম ঘর আমি
পূরণ করতে পারবো 3টা ডিজিট দ্বারা। তো পুনরাবৃত্তি সহ এই প্রথম ঘর 3টা ডিজিট দ্বারা পূরণ করার অর্থ হচ্ছে 3⁻1 উপায়ে। ঠিক আছে, এটা হচ্ছে অর্থ। তাহলে প্রথম ঘর পূরণ হয়ে গেল। মনে করো এখানে তুমি বসিয়েছো 4। 4 কি জীবন থেকে বাদ যাবে? জীবন থেকে বাদ যাবে না। তাহলে এবার আসো, এই বাকি 3টা ঘর আমি সব কটা ডিজিট ইউজ করতে পারবো বাকি 3টা ঘরে। তাহলে 10টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করার উপায় হচ্ছে 10⁻3। আর অপূর্ণ কাজ হলে গুণ করতে হয়। তাহলে এখন আমি কি লিখবো? নির্ণেয় সংখ্যা 3 গুণিত 10⁻3। এটা লিখে চলে আসলে কিন্তু ছোট্ট একটা মিস্টেক হয়ে যাচ্ছে। কি মিস্টেক? দেখো, আমি যদি এখানে 4 লিখি, লিখার পর 3টা জিরো নিই, তাহলে কিন্তু 4000 গঠিত হচ্ছে। আর আমার অঙ্কের মধ্যে কি বলা আছে? অঙ্কের মধ্যে বলা আছে 4000 থেকে বড়। 4000 কিন্তু তাহলে নেওয়া যাবে না, তাহলে 4000কে বাদ দিতে হবে। তো 4 এর পর যদি 3টা শূন্য নিই, তাহলে 4000 তো এর মধ্যে আছে, না? এর মধ্যে আছে। তাহলে আমাকে এখান থেকে ওই 4000 মানে একটা সংখ্যা বাদ দিতে হবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা 3000 থেকে 1 বাদ। তাহলে 2999টা 4 অঙ্ক বিশিষ্ট, 4000 থেকে বড় 7000 থেকে ছোট সংখ্যা আমি গঠন করতে পারবো। ঠিক আছে, যদি আমি 1 বাদ না দিতাম, তাহলে এর মধ্যে 4000 নামের সংখ্যাটাও থাকতো। আমার কি অঙ্কের মধ্যে কি বলা আছে দেখো তো? অঙ্কের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে 4000 থেকে বড় হইতে হবে এবং 7000 থেকে ছোট সংখ্যা গঠন করতে হবে। তো যেহেতু 4000 আমার অঙ্কের মধ্যে পড়ে গেছে, সেহেতু আমাকে 1 বাদ দিতে হবে, তাই আমি 1 বাদ দিলাম। ওকে, এবার আসো পরের প্রশ্নটা। এটা হয়ে গেছে। পরের প্রশ্নটা হচ্ছে 4000 থেকে 7000 পর্যন্ত কতগুলো সংখ্যা গঠন করা যায়? অর্থাৎ ওই প্রথম প্রশ্নের উত্তর ওই একই হবে, এটা একই হবে, এটা আমি আর করছি না, এপারেরটা দেখাচ্ছি শুধু। পুনরাবৃত্তি সহকারে যেটা, এটা শুধু দেখাচ্ছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, 4000 থেকে, দেখো অঙ্কটা লক্ষ্য করো, 4000 থেকে শুরু করে 7000 পর্যন্ত। এবার কিন্তু বলে নাই যে 4000 থেকে বড় হইতে হবে, 4000ও ইনক্লুড থাকলে কোনো সমস্যা নাই। তাহলে এই প্রথম ঘরটা আমরা পূরণ করতে পারবো 4, 5, 6 দিয়ে। ঠিক আছে, তুমি 7 নিতে পারবা না। 7 যদি নাও, 1, 2, 3, দেখো এটা 7000কে এক্সিট করে চলে যাচ্ছে, তাহলে আমরা 7 নিতে পারবো না। তাহলে নিব কি বলতো? 4, 5, 6। অর্থাৎ পুনরাবৃত্তি সহকারে এই 3টা ডিজিট দ্বারা একটা ঘর পূরণ করা যাবে 3⁻1 উপায়ে। ঠিক আছে, আর বাকি 10টা তাহলে ডিজিট থাকতেছে, বাকি 10টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করা যাবে 10⁻3 উপায়ে। তাহলে মোট সংখ্যা কতটা হচ্ছে? 3000টা। এইখানে কিন্তু একটা ছোট্ট মিস্টেক হয়ে যাচ্ছে। কি মিস্টেক? অঙ্কের মধ্যে কি বলেছে ভাইয়া? 4000 থেকে 7000 পর্যন্ত, অর্থাৎ 7000ও নিতে পারবা। এর আগে কি ছিল? 4000 থেকে বড় কিন্তু 7000 থেকে ছোট, অর্থাৎ 7000 নেওয়া যাচ্ছিল না। এবার কিন্তু 4000ও নেওয়া যাবে, 7000ও নেওয়া যাবে। তো আমরা এর আগের অঙ্কে দেখেছি এর মধ্যে কিন্তু 4000 ইনক্লুডেড। কিন্তু যেহেতু আমি এখানে 6 লিখেছি, 6, 9, 9, 9, সর্বোচ্চ এত পর্যন্ত নিতে পারতেছি। কিন্তু আমি যদি এরকম লিখতাম যে এই ঘরে 7 আর এই 3টাই 0, তাহলে কিন্তু 7000 নামের সংখ্যাটা তৈরি হতো, যেটা এর মধ্যে নাই। তাহলে আমাকে এই 7000 মানে একটা ডিজিট প্লাস করে দিতে হবে। তার মানে আমার অঙ্কের অ্যান্সার কত? অঙ্কের অ্যান্সার হচ্ছে 3001। একটু ভালো করে ভাবলেই বুঝতে পারবা যে আমরা কিন্তু এখানে কি কি বসিয়েছি। এখানে বসিয়েছি 4, 5, 6। তাহলে এই ঘরে যদি 6 বসাই, এই ঘরে যদি 9 বসাই, এই ঘরে যদি 9 বসাই, এই ঘরে যদি 9 বসাই, সর্বোচ্চ এই উপায়ে আমি 6999 পর্যন্ত যেতে পারছি। কিন্তু আমার রেঞ্জের মধ্যে তো 7000ও আছে, তাহলে 7000 কিন্তু শর্তের মধ্যে আনতে পারিনি। তাই 7000 নামের যে সংখ্যাটা আছে সেটা যোগ করে দিতে হবে, 1 যোগ করে দিলাম। বুঝতে পারছো? এবার আমি কি করব?
আর একটা এক্সট্রা অঙ্ক দিয়ে দিব। অঙ্কটা হলো এরকম, যে 4000 থেকে 70,000 পর্যন্ত কতগুলো সংখ্যা গঠন করা যায়? ঠিক আছে, ওই দুইবার, একবার ইউজ করে অথবা একাধিকবার ইউজ করে দুইবারের জন্য অঙ্ক করব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, পরের প্রশ্ন। তাহলে প্রশ্নটা কি? 4000 থেকে শুরু করে 70,000। খেয়াল করে দেখো, 4000-এ কিন্তু 4টা ডিজিট আর 70,000-এ কিন্তু 5টা ডিজিট। তাহলে আমি কি করব? আমি এই রকম ক্ষেত্র তৈরি করব, একটা 4 অঙ্ক বিশিষ্ট। আর 70,000-এ কয়টা অঙ্ক আছে? 5টা অঙ্ক আছে, 5 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, এবার একটু চিন্তা করো ভাই, তুমি একটু চিন্তা করো, দেখো এই ঘরে কারা কারা বসতে পারবে? এই ঘরে কিন্তু বসতে পারবে 4 বসতে পারবে, 5 বসতে পারবে, 6 বসতে পারবে, 7 বসতে পারবে, 8 বসতে পারবে, 9 বসতে পারবে। কারণ এই ঘরে যদি তুমি 9 বসাও, 9, 4, 5, 6, দেখো তো এটা 4000 থেকে বড় না? অবশ্যই। আবার ধরে নাও এই ঘরে তুমি 8 বসাইলা, দেখো তো এটা 4000 থেকে বড় না? আবার ধরে নাও এই ঘরে তুমি 7 বসাইলা, দেখো তো এটা 4000 থেকে বড় না? এই ঘরে তুমি 6 বসাইলা, দেখো তো এটা 4000 থেকে বড় না? এই ঘরে তুমি 5 বসাইলা, দেখো তো এটা 4000 থেকে বড় না? এই ঘরে তুমি 4 বসাইলা, তখন এখানে 4 নিতে পারবা না, ঠিক আছে, একবার মাত্র ইউজ, তাও দেখো তো এটা 4000 থেকে বড় না? ঠিক আছে, রিপিটেড সংখ্যা এখানে নেওয়া যাবে না, যাই হোক আমি এগুলো লিখে ফেলছি। তো ঘটনা হইলো যে 4 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট এইখানে বসাইলে সেটা 4000 থেকে বড় হচ্ছে। সুতরাং এই ঘরে বসার অধিকার এই 6টা ডিজিটেরই রয়েছে। অর্থাৎ আমরা কি করব? প্রথম ঘরটা তাহলে 6টা ডিজিট দ্বারা পূরণ করার উপায় হিসাবে কি লিখব? 6p1। তাহলে প্রথম ঘরটা পূরণ করতে পারবো আমরা 6p1 ওয়েতে। তো মনে করো এখানে 9 বসেছে, তার মানে 9 আমার জীবন থেকে আউট। তাহলে বাকি 3টা ঘর আমি পূরণ করতে পারবো কত উপায়? বাকি 3টা ঘর পূরণ করতে পারবো আমি 9p3 উপায়। হয়ে গেল। তাহলে এদের মধ্যে গুণ, এটা একটা কমপ্লিট কাজ। এখানে আর একটা কমপ্লিট কাজ হবে 70,000। তাহলে দুইটা কমপ্লিট কাজের মাঝখানে কি দিতে হয়? যোগ। আর ইনকমপ্লিট কাজের মাঝখানে কি দিতে হয়? গুণ। এটা যেহেতু ইনকমপ্লিট কাজ ছিল, এটা আর এটা তার মাঝখানে গুণ দিয়েছি। এবার দেখো কি বলেছে? 70,000 পর্যন্ত। হ্যাঁ, 4000 থেকে 70,000 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো একটু খেয়াল করি, তাহলে এই ঘরে কারা কারা বসতে পারবে দেখি তো। এই ঘরে বসতে পারবে 1, 2, 3, 4, 5, 6, 7 কিন্তু বসতে পারবে না। দেখো 7 যদি বসাও, 1, 2, 3, 4, এটা কিন্তু 70,000 এক্সিট করে চলে গেল। আবার যদি 8 বসাও তাহলে সেটাও কিন্তু এক্সিট করে চলে গেল। আবার যদি 9 বসাও সেটাও কিন্তু 70,000 এক্সিট করে চলে গেল। তাহলে এই ঘরে কারা কারা বসতে পারছে? এই ঘরে বসতে পারতেছে, শুধুমাত্র 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6। দেখো 1, 2, 3, 0, 5। দেখো তো এটা 4000 থেকে বড় এবং 70,000 এর মধ্যে আছে না? 70,000-এর মধ্যে আছে। দেখো এটা 12,000, 12,305, 4000 থেকে বড়, 70,000-এর মধ্যেই তো রয়েছে। সুতরাং এই ঘর আমরা কাদের দিয়ে পূরণ করতে পারবো? এই 6টা ডিজিট দিয়ে পূরণ করতে পারবো। তাহলে এই ঘর, একটি ঘর 6টা ডিজিট দিয়ে পূরণ করার উপায় হচ্ছে 6p1। আর এই যে বাকি ঘরটুকু পূরণ করার উপায় তাহলে কত? তো মনে করো এখানে তুমি 6 বসিয়েছো, তাহলে 6 তোমার জীবন থেকে আউট, 6 আউট, কিন্তু বাকিগুলা তো আছে। তাহলে বাকি 9টা ডিজিট দ্বারা এই ঘর পূরণ করা যাবে, বাকি 9টা ডিজিট দ্বারা 9p4 উপায়।
এটার এটা ইনকমপ্লিট কাজ, তাই কি দিয়েছি, গুণ চিহ্ন দিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো অঙ্কটা। তাহলে এইটা আর এইটা এখন মাঝখানে কি চিহ্ন দিব, যোগ চিহ্ন দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ। ঠিক আছে, এটা চলে গেল। এবার আসো একাধিকবার ইউজ করব। একাধিকবার ইউজ করলে কি হবে, একাধিকবার। আমাকে তো দুইটা ঘর নিতে হবে তাই না, তাহলে আমি একটা নিলাম, এটা 4 অঙ্ক বিশিষ্ট আর এইটা হলো 5 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা, তার মানে দেখো ভাই, এই ঘরটা 4,000 থেকে বড়, 4,000 থেকে 70,000 পর্যন্ত, তার মানে এই ঘরটা কাদেরকে দিয়ে তুমি পূরণ করতে পারবা, এই ঘরটা পূরণ করতে পারবা 4, 5, 6, 7, 8, 9, তার মানে এই ঘরটা পূরণ করতে পারবা 6⁻1 উপায়। এবার কেউ নষ্ট হবে না, তাহলে এইটুকু পূরণ করা যাবে 10⁻3 উপায়। ঠিক আছে, ইনকমপ্লিট কাজ, তাই মাঝখানে গুণ দিয়েছি। এবার আসো এই ঘরটা পূরণ করতে পারবা কাদেরকে দিয়ে, এই ঘরটা পূরণ করতে পারবা 1, 2, 3, 4, 5, 6, 7 নিলে কিন্তু 70,000-কে এক্সিট করে চলে যাবে। দেখো 70,000-কে এক্সিট করে চলে যাচ্ছে, সো আমি 1 থেকে 6 পর্যন্ত নিতে পারবো, 6 এর উপর সংখ্যাগুলো আর নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই একটা ঘর পূরণ করতে পারবো এই 6টা ডিজিট দ্বারা 6⁻1 উপায়ে, কেউ নষ্ট হবে না, তাহলে বাকি 4টা ঘর আমি পূরণ করতে পারবো 10⁻4 উপায়ে, এখানে গুণ। এবার এটা একটা কমপ্লিট কাজ, এটা একটা কমপ্লিট কাজ, তাই মাঝখানে কি দিয়েছি, যোগ। কিন্তু এখানে একটা কথা আছে, অঙ্কের মধ্যে কি বলা হয়েছে দেখো, অঙ্কের মধ্যে বলা হয়েছে এইটা যদি 7 নিতা আর এইগুলাতে সবগুলা যদি 0 রিপিট করতা, তাহলে 70,000 গঠিত হতো না, 70,000 গঠিত হইতো। কিন্তু এই ঘরে তো 7 বসাওনি, তাহলে 70,000 কেমনে গঠিত হবে, 70,000 কিন্তু তোমার হিসাবের মধ্যে নাই। তার মানে তুমি কি করবা, 70,000 পর্যন্ত যেহেতু বলেছে, একটা সংখ্যা তুমি এখানে যোগ করে দিবা। ঠিক আছে, একটা সংখ্যা যোগ করে দিবা, একটু ভেবে দেখো। তো চলে গেল সংখ্যা গঠনের অঙ্ক। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, সংখ্যা গঠনের অঙ্কগুলার বাস্তব কি প্রয়োগ আছে, বাস্তব প্রয়োগ তো আছে, একটা বাস্তব প্রয়োগ, আমি একটা বাস্তব প্রয়োগের অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। হুম, আমরা মোবাইল বা টেলিফোন যেগুলো ইউজ করি, তো ধরে নাও কোন একটা শহরে টেলিফোন ডায়ালে লেখা আছে, রাজশাহী শহরের কথা বললাম, রাজশাহী, রাজশাহী শহরের, শহরের টেলিফোন ফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে মানে কি, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট তুমি ইউজ করতে পারতেছো। ঠিক আছে, 9 পর্যন্ত লেখা আছে, 4 অঙ্ক বিশিষ্ট, 4 না 3 দিয়ে, 4 দিয়ে তো অনেকগুলো অঙ্ক করলাম, 3 অঙ্ক বিশিষ্ট, বিশিষ্ট কতগুলো টেলিফোন সংযোগ, টেলিফোন সংযোগ যোগ ওই শহরে, ওই শহরে দেওয়া যাবে।
লেখা হলো যেখানে প্রথম, আচ্ছা কোনো শর্ত দিলাম না, ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট, তাই 3টা ঘর আঁকায় নিলাম। আমার কাছে 0 থেকে 9 পর্যন্ত লিখা আছে। 0 থেকে 9 পর্যন্ত কয়টা ডিজিট হয়? 10টা ডিজিট হয়। আর আমরা সকলে জানি মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার এগুলাতে একই জিনিস রিপিট হয় না? যেমন কারো ফোন নাম্বার এরকম হয় 01722, দেখো তো 2 দুইবার রিপিট হয়েছে না? রিপিট হয়েছে। তার মানে আমরা মোবাইল টেলিফোনের অঙ্ক যখন করতে আসব তখন সেটা এন টু দি পাওয়ার আর সূত্র দিয়ে করতে হবে। রিপিটেড হচ্ছে এখানে ডিজিট গুলো, ঠিক আছে, অঙ্কগুলো রিপিট হচ্ছে, সুতরাং এটা মাথায় রাখতে হবে, এখানে রিপিট হওয়া অ্যালাউ, ঠিক আছে। আচ্ছা এবার আসো, তাহলে এই 3টা ঘর আমি 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট দিয়ে পূরণ করতে পারবো, ঠিক আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেখো টোটাল 10টা ডিজিট আছে, ঠিক আছে। তাহলে এই প্রথম ঘর আমি পূরণ করতে পারবো কত উপায়ে? 10 উপায়ে। এখানে 0 দিতে পারি, 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, 5 দিতে পারি, 6 দিতে পারি, 7 দিতে পারি, 8 দিতে পারি, 9 দিতে পারি। পারি কিনা বলো? অবশ্যই দিতে পারি। টেলিফোন নাম্বারের প্রথম নাম্বার কি 0 হয় না? টেলিফোন নাম্বারের প্রথম নাম্বার 0 হয়, ঠিক আছে। তাহলে এই ঘরে আমি 0 সহ যখন অর্থপূর্ণ সংখ্যা বলবে তখন কিন্তু আগের অঙ্কগুলোতে লক্ষ্য করো 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা, তাই প্রথম ঘরে আমি শূন্য বসাতে পারছিলাম না, শূন্য বসালে সেটা 4 অঙ্ক থাকে না, 3 অঙ্ক থাকে। কিন্তু টেলিফোন, মোবাইল নাম্বার এগুলোর নাম্বারের ডিজিট, প্রথম ডিজিট 0 হইতে পারে, সুতরাং এখানে 0 বসানো নিয়ে কোনো কোনো শর্ত নাই। কিন্তু যদি বলে দিত প্রথম ডিজিট 0 হবে না, তাহলে এই ঘর পূরণ করতাম 0 ব্যতীত বাকি 9টা নাম্বার দ্বারা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই প্রথম ঘর পূরণ করা যাবে এই 10টা ডিজিটের 10টা ডিজিট দ্বারাই। তাহলে প্রথম ঘরের পূরণের উপায় হচ্ছে 10। এবার আসো পরের ঘর পূরণের উপায় 10। কেন 10? কারণ পুনরাবৃত্তির ক্ষেত্রে কোনো ডিজিট নষ্ট হয় না। এবার পরের ঘর কি? আবার 10 উপায়, পুনরাবৃত্তির ক্ষেত্রে কোনো ডিজিট নষ্ট হয় না। তাহলে এই সব মিলায় এগুলা তো অপূর্ণ কাজ, এটা যখন পূরণ করেছে এই দুটো পূরণ হয়নি, তাহলে এগুলা গুণ করে দিতে হবে। তাহলে আমার অ্যান্সার কত? 10 টু দি পাওয়ার 3, যেটা আমরা একবারে ফর্মুলার সাহায্যে করতাম n টু দি পাওয়ার r। n মানে হচ্ছে ডিজিট, এখানে ডিজিট কত? 10, আর ঘর কয়টা? 3টা। তাই এইভাবে অ্যান্সার লিখতাম, এইভাবে অ্যান্সার করলে হবে, এইভাবে অ্যান্সার করলে হবে, ঠিক আছে। তুমি যেভাবে খুশি তুমি অ্যান্সার করবা। কিন্তু অঙ্কের মধ্যে যদি আমি বলে দিতাম রাজশাহী শহরের টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো টেলিফোন সংযোগ ওই শহরে দেওয়া যাবে, যেখানে অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করবা, যেখানে অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করবা এই কথা যদি বলা থাকে, তখন আর n টু দি পাওয়ার আর ফর্মুলায় হবে না, তখন আমাকে চলে যেতে হবে অন্য ফর্মুলায়, যেখানে অঙ্কগুলো একবার মাত্র ইউজ করবা। অর্থাৎ প্রথম ঘর আমি 10 উপায়ে পূরণ করব। তো মনে করো এখানে 2 বসিয়েছি, তাহলে 2 আমার জীবন থেকে আউট, 2 আমার জীবন থেকে আউট, তাহলে এখন কয়টা ডিজিট আছে? 9টা। তাহলে এই ঘর আমি 9 উপায়ে পূরণ করতে পারবো। মনে করো এই ঘরে 3 বসিয়েছি, তাহলে 3 আমার জীবন থেকে আউট। এবার ডিজিট আছে কয়টা? 8টা, তাহলে এই ঘর আমি 8 উপায়ে পূরণ করতে পারবো। তাহলে মনে করো এখানে 4 বসিয়েছি, তাহলে 4 আমার জীবন থেকে আউট, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই ঘর 10 উপায়ে পূরণ করছি, তখন এই দুটো ইনকমপ্লিট ছিল, তাহলে গুণ করে দিলাম। তাহলে এইটার গুণফল যা আসবে ততগুলো টেলিফোন সংযোগ আমি রাজশাহী শহরে দিতে পারবো, যদি ডিজিট গুলা একবার মাত্র ইউজ করে। কিন্তু টেলিফোন মোবাইলে ডিজিট গুলো বারবার ইউজ হয়, সুতরাং টেলিফোন মোবাইলে যদি শর্ত দেওয়া না থাকে, তুমি রিপিটেড ফাংশন, রিপিটেড পুনরাবৃত্তির যে নিয়ম, হ্যাঁ রিপিট হলে যে নিয়ম n টু দি পাওয়ার আর, সেটা দিয়ে অঙ্ক করবা, ঠিক আছে। এবার এই অঙ্কেই যদি আমি এরকম বলে দিতাম, এই অঙ্কে যদি আমি এরকম বলে দিতাম যে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো টেলিফোন সংযোগ ওই শহরে দেওয়া যাবে, যেখানে
প্রথম অঙ্ক শূন্য হবে না, এরকম একটা শর্ত জুড়ে দিলাম। তখন কি করতে হবে, 3 অঙ্ক বিশিষ্ট একটা ঘর নিতে হবে, 3টা ঘর নিতে হবে। তাহলে এই প্রথম ঘরে শূন্য হওয়া যাবে না, কিন্তু ডায়ালে তো 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে, তাহলে শূন্য বাদ দিলে 1 থেকে 9 পর্যন্ত কয়টা ডিজিট, 9টা। তাহলে এই ঘর পূরণ করতে পারবো 9 উপায়ে। আচ্ছা, এবার এই ঘরে তো শূন্য বসানো নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে এই ঘর পূরণ করতে পারবো 10 উপায়ে, এই ঘরও পূরণ করতে পারবো 10 উপায়ে। কারণ টেলিফোন নাম্বার গুলো রিপিটেড হয়, আর রিপিটের ক্ষেত্রে কোনো কিছুই বাদ যায় না। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 9 গুণিত 10 টু দি পাওয়ার 2। এইভাবে অ্যান্সার করতে হবে। তো আশা করি তোমরা সংখ্যা গঠনের সকল অঙ্ক বুঝেছো। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে অঙ্কগুলো করবা। কোনো প্রবলেম হলে তো আমি আছি, ঠিক আছে? পরবর্তী ধারাবাহিক ক্লাস নিয়ে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।